তুমি ওকে রিকোয়েস্ট করলে কি আর ফেলতে পারবে নাকি? ওকে তুমিই তো দাঁড় করিয়েছো বাপি। অরিন্দম আজ কোথায় থাকতো যদি তুমি ওকে না পড়াতে, তোমার কোম্পানিতে ঢুকিয়ে না দিতে? তীর্থঙ্কর নিজের ছোট মেয়ের দিকে তাকালেন পূর্ণ দৃষ্টি মেলে। কি বলছে মেয়েটা নিজেই জানে না। রাই, তুই মাথা ঠান্ডা করে ভেবে দেখ। অরিন্দমকে আমি একসময় সাহায্য করেছি, সেটা ঠিক। শুধু সেই কৃতজ্ঞতা থেকেই যদি ও তোকে বিয়ে করতে রাজিও হয়, তুই ওর সঙ্গে সুখী হবি না। মারে, ও তোকে ভালোবাসে না। জেরি চোখে জল ভরে এলো। কিন্তু আমি তো ওকে ভালোবাসি বাপি, সেই কবে থেকে। ওকে ছাড়া আমি বাঁচব না। প্লিজ তুমি কিছু করো। দুই মেয়ে তীর্থঙ্করের, অদ্রিজা আর রাজন্যা। দুজনের বয়সের ব্যবধান অনেকটাই, প্রায় 9 বছর। অদ্রিজা যখন এসেছিল, উনি তখন দিবারাত্রি খাটছেন ব্যবসাটা দাঁড় করাতে। মেয়েটা বাবাকে সেভাবে পায়নি, মায়ের ছায়াই বেড়েছে। তবে রাই, রাই এসেছিল ওর এক বিশেষ ইচ্ছে। এই মেয়েটাকে উনি তুলোয় মুড়িয়ে বড় করেছেন। স্ত্রী বারবার সাবধান করতেন, চাওয়া মাত্রই দিয়ে দিও না সব, জেদি একরোখা হয়ে যাচ্ছে মেয়েটা। আরে, এমন কি চেয়েছে? একদিন চাইবে যা তোমার ক্ষমতার বাইরে, সেই দিন কি করবে? সুনন্দা গম্ভীর গলায় বলেছিলেন। আজ সেই দিনে এসে দাঁড়িয়েছে তীর্থঙ্কর। কি যে অসহায় লাগছে। অরিন্দম একেবারেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। এক কামরার টিনের চালের ঘরেই জন্ম তার, সেখানেই বেড়ে ওঠা। অভাবের মধ্যে অভাবকে গায়ে জড়িয়েই বাঁচতে শিখেছে। ওর বাবা তীর্থঙ্করের ড্রাইভার ছিলেন। তার মৃত্যুর সময় ওর বয়স ছিল মাত্র 20। মাথার উপর মা ছিলেন, ছিল এক অবিবাহিতা দিদি, আর একটা নাবালক ভাই। বাবার কাজ সেরেই কামানো মাথায় সে তীর্থঙ্করের দরজায় এসে দাঁড়িয়েছিল। বাবার জায়গায় যদি আমাকে কাজে রেখেছিলেন উনি। বিকম অনার্স, রোজ 17, নিজের বই খাতা ভুলে ব্রেক, ক্লাচ আর স্টিয়ারিংয়ে মন দিয়েছিল। ওদের একমাত্র তক্তপোষটায় বাবার জায়গায় ওর জন্য বিছানা পেতে দিয়েছিলেন মা। দিদি যেচে ওর জামাকাপড়গুলো কাস্তে নিয়ে যেত, মুখের কাছে চা ধরতে শুরু করেছিল। অভাবী সংসারে রোজগারি মানুষদের এইটুকুই প্রাপ্য। বিনিময়ে তাদের সমস্ত সময় প্রাণশক্তি চলে যায় ওই সংসার টেনে নিয়ে যেতে। অরিন্দম হয়তো ওখানেই আটকে থাকত যদি না তীর্থঙ্করের সুনজরে পড়ত। ওর পড়াশোনাটা মাঝ মাথায় বন্ধ হয়ে গেছে জেনেই উনি উদ্যোগ নিয়ে আবার নাইট কলেজে ভর্তি করে দিয়েছিলেন। পরিশ্রমী ছেলেটিকে উৎসাহ দিয়ে বলেছিলেন, কাজ করতে করতে কতজনে পড়ে, আমিও তো এভাবেই গ্রাজুয়েশন করেছি, তুমিও পারবে। রাই তখন স্কুলে পড়ে। ওকে স্কুলে কোচিংয়ে দিয়ে আসা নিয়ে আসা করতে হতো অরিন্দমকে। অরিন্দমের মা ঘোর বাস্তববাদী। তিনি স্বল্পবয়সী ছেলেকে বারবার সাবধান করে দিয়েছিলেন, মালিকের মেয়ে, সবসময় মনে রাখবি বাবান। ছেলেও যথেষ্ট বুঝদার ছিল। ক্লাস 10-এ পড়া রাইকে সে ম্যাডাম এবং আপনি করেই বলতো। অন্য কোনো সম্বোধন সে ব্যবহার করেনি, একবারও না। রিয়ার ভিউ মিররে চোখ রাখত রাই। বছর 15 রাই ভাব জমাতে চাইত। আইসক্রিম খাবে অরিন্দম দা? না। তুমি বই পড়তে ভালোবাসো? না। আমাকে তুমি করে বলতে পারো না? না। আমি আজ সামনে বসি? না ম্যাডাম, আপনি পেছনেই বসুন। উক্তি বয়সে বিপরীত লিঙ্গের মানুষদের প্রতি একটা স্বাভাবিক আকর্ষণ থাকে, সেটাই রায়ের ক্ষেত্রেও কাজ করত। নিজের থেকে বয়সে বছর পাঁচেকের বড় ছেলেটাকে সুদর্শন মনে হতো, ভারী ভালো লাগতো। আর অরিন্দম যতই নিজেকে সরিয়ে কুটিয়ে থাকতো, ততই রায়ের আগ্রহ ঊর্ধ্বগামী হতো। কতবার ইচ্ছে করে ঘুমিয়ে থাকার ভান করেছে, এই ভেবে যে অরিন্দম ডেকে দেবে। সিনেমার মতো মুখের কাছে ঝুঁকে পড়ে ওর অবাধ্য চুলগুলোকে সরিয়ে ডাকবে, রাই কোথায় কি। সে ছেলে সোজা দরজার বেল বাজিয়ে ওর মাকে ডেকে আনত। বছর এগোতে এগোতে মাস্টার্স শেষ করে চাকরিতে ঢুকলো অরিন্দম। তীর্থঙ্করের কোম্পানিতে সে এখন জুনিয়র অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করে। ওই টিনের বাড়িতে আর থাকে না ওরা, একটা ছোট্ট পাকা বাড়ি ভাড়া নিয়েছে। দিদির বিয়ে দিয়েছে দাঁড়িয়ে থেকে। ভাই কলেজে পড়ছে, তাকেও একটা পার্ট টাইম কাজে ঢুকিয়ে দিয়েছে। প্রথমে সে গাইগুই করছিল, কিন্তু মা বড় ছেলের পক্ষ নিয়ে করা হয়েছেন। তোর বয়সে দাদা একলা কত খেটেছে বলতো বাবলু, মনে নেই নাকি রে? তুই এখন রাজা বাদশাহ হয়েছিস খুব, চুপচাপ দাদার কথা শুনবি। একজন মুখে রক্ত তুলে খাটবে, অন্যজন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবে, এ আমি সইব না বলে দিলাম। আর রাই, সেও কলেজ শেষ করে মাস্টার্স করছে। তবে পড়াশোনায় সে মনোযোগী নয়। তার বেশিরভাগ সময় যায় সাজগোজ করতে আর বন্ধুদের সঙ্গে হই হুল্লোড়ে। মা তার মতিগতি দেখে বাবার সঙ্গে পরামর্শ করেন, ওর কেরিয়ারের দিকে মন নেই যখন, তাহলে বিয়ে যোগাযোগ দেখো। বিয়ে? হ্যাঁ, রাই রাজি।
বেশ সেজেগুজে রাজরানীর মতো বিয়ে করবে, তারপর মায়ের মতো গুছিয়ে সংসার করবে। সেই ভালো। কিরকম ছেলে পছন্দ রায়ের? মা জানতে চান। কিরকম ছেলে মানে? একজনকেই তো পছন্দ। সেই ছেলে মানুষের ভালো লাগাটা ভুলে গেছে নাকি রাই? দূর, দিনে দিনে পোক্ত হয়েছে। সে অফিসের ফাইলপত্র নিয়ে বাবার সঙ্গে আলোচনা করতে আসে যখন, রাইও আশেপাশেই ঘুরঘুর করে তো। কাজেই সে নির্দ্বিধায় মাকে বলে দিল, তোমরা ওর সঙ্গে কথা বলে নাও। অরিন্দম? মা আকাশ থেকে পড়লেন। ও তোকে বলেছে এইসব? কবে? বলার কি দরকার মা? আমি বুঝি তো। আর এমনিতেও ও ভীষণ লাজুক, জানোই তো তুমি। মা মোটেও খুশি হননি। খুশি হননি বাবাও। কোথায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, এনারাই পাত্র ভেবেছিলেন মেয়ের জন্য, সেখানে কিনা শেষে। তবে মেয়ের মনে রাখতে রাজি হতেই হলো। ভাবলেন উনিই না হয় সাজিয়ে গুছিয়ে দেবেন ওদের সব। কিন্তু প্রতিরোধ এলো একেবারেই অপ্রত্যাশিত জায়গা থেকে। অরিন্দম এসি কেবিনে বসেও এই প্রস্তাব শুনে ঘেমে উঠল। কিন্তু তার বক্তব্য ছিল কাচের মতন স্বচ্ছ। এই সম্পর্কে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। আমাকে মাফ করবেন স্যার। রাই ভীষণ ভেঙে বলল, না না, ওকে রাজি করাও। মা বাবা দিদি সবাই বোঝালো, এভাবে হয় না। রায়ের সেই এক জেদ, সে অরিন্দমকেই বিয়ে করবে, করবেই। অদ্রিজা বোনের পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলল, দেখ রাই, তুই ওকে ভালোবাসিস, কিন্তু ও তোকে ভালোবাসে না। জোর জবরদস্তি করে কি আর ভালোবাসা আদায় করা যায়? কেন বাসবে না? আমার কি খামতি আছে? লাল লাল চোখ মেলে তাকালো রাই। ভালোবাসা ওইভাবে হয় না রে। আমি ওর সঙ্গে কথা বলেছি, ও তোকে কোনোদিন সেভাবে দেখেইনি। এইরকম করিস না রাই। তীর্থঙ্কর পড়লেন দারুণ ঝামেলায়। চিরকাল সৎপথে ব্যবসা করেছেন, তার কারণে হয়তো অন্যদের থেকে প্রতিপত্তি কম হয়েছে, তাও মনের কাছে পরিষ্কার থেকেছেন। এখন কি মেয়ের মুখ চেয়ে অন্য পথে নামতে হবে তাকে? গরিব বাড়ির ছেলেটিকে কি টাকা পয়সার লোভ দেখিয়ে? হায় হায়। তবে নিজের বিবেকের কাছে তাকে হাঁটতে হলো না। অরিন্দম ওই চাকরিটাই ছেড়ে দিল। বলল, আপনি না থাকলে তো আমার পড়াশোনাটাই হতো না। আমি চিরঋণী আপনার কাছে। কিন্তু এইখানে চাকরি করাটা আমার পক্ষে আর। শুধু চাকরি না, অরিন্দম নিজের ফোন নাম্বারও বদলে ফেলল। রায়ের কাছে আর যোগাযোগ করার রাস্তাই থাকল না। কেটে গেছে বেশ কয়েক মাস। রায় পড়াশোনা বন্ধ করে দিয়েছে, মনমরা হয়ে বসে থাকে সারাদিন। এমন প্রত্যাখ্যান সে কিছুতেই মেনে নিতে পারছে না। হঠাৎ একদিন সন্ধেবেলায় ছেলেকে সঙ্গে করে অরিন্দমের মা এসে হাজির হলেন ওদের বাড়িতে। তীর্থঙ্করের সামনে ঝুঁকে নমস্কার করে অনুনয় করে বললেন, আপনি সপরিবারে আসবেন স্যার। ছেলেটাকে একটু আশীর্বাদ করে যাবেন। আপনার দয়াতেই তো ওর। লাল রঙের কার্ডটার কানায় সিঁদুর হলুদের দাগ, ওপরে সোনালী অক্ষরে লেখা, শুভ পরিণয়, সৃজা ও অরিন্দম। শুভদৃষ্টি, মালাবদল, সিঁদুরদান সবকিছু সামনে থেকেই দেখল রাই, একদম কাছ থেকে। তারপর অরিন্দম জোরে এসে রায়ের সামনেই ওর বাবাকে প্রণাম করল। বিনীত গলায় খেয়ে যাবার অনুরোধ করল। নবদম্পতির হাসিমুখ দেখে রায়ের পরাজয় পূর্ণ হল। কেন গেলি শুধু শুধু কষ্ট পেতে? মা জানতে চাইলেন। রাই ধীর গলায় সোনা চোখে উত্তর দিল, ও আমাকে সত্যিই ভালোবাসে না মা, একটুও না। তারপর কেটে গেছে 7টা বছর। রাই মাস্টার্স শেষ করেছে, আরও টুকটাক কোর্স করে এখন একটা এনজিওতে কাজ করে। মাইনে দারুণ না, তবে কাজটা ভালোবেসেই করে। সকাল থেকে সন্ধে অবধি ওখানকার মহিলাদের সঙ্গে সময় কাটায় ও। লেখাপড়া, হাতের কাজ শেখায়। আগের থেকে অনেক শান্ত হয়ে গেছে মেয়েটা। সেই জেদ, সেই উচ্ছ্বাস এখন আর নেই ওর মধ্যে। সাজগোজ করে একদম সাধারণ, মধ্যবিত্ত ছোট হয়ে এসেছে। বিয়ের অনেক চেষ্টা করেছেন বড়রা, তবে সব সম্বন্ধেই রাই না বলে। বিয়ে করবি না কেন সেটাই বুঝিয়ে বল আমাকে। দিদির প্রশ্নের উত্তরে সে সহজেই বলেছে, একজনকে ভালোবেসে অন্য কাউকে বিয়ে করা তো তাকে ঠকানো, এরকম হয় নাকি? আজ খুব বৃষ্টি হচ্ছে। এনজিও থেকে বেরিয়ে অটো টোটো কিছুই পায়নি রাই। বেশ খানিকটা হেঁটে এসে একটা বাসস্ট্যান্ডে দাঁড়ালো ও। এই বৃষ্টি ছেতাতেও আর মানছে না। সাংঘাতিক ভিড় না হলেও বেশ কয়েকজন আশ্রয় নিয়েছে এইখানে। উদ্বিগ্ন গলা শোনা যাচ্ছে। কি যে শুরু হলো! দূর, অসময়ে কোনো মানে হয়? রাস্তায় তো জল জমে গেল এর মধ্যেই। সবারই অসুবিধে হচ্ছে, ফেরার তাড়া আছে। রাই সেরকম না, ও এক কোণে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। সেই বড় বড় ফোঁটায় অবিরাম বৃষ্টি পড়েই যাচ্ছে। বাসস্ট্যান্ডের ছাদের উপরে জল পড়ার একটানা শব্দ।
এমন সময় একটা বাইক এসে দাঁড়ালো সেখানে। আরোহী প্রায় দৌড়ে ঢুকে এলো। এসেই হেলমেট খুলে প্রথমে নিজের ফোনটা বের করে দেখল সেটা ঠিক আছে কিনা। তারপর চটপট রায়ের পেছনে দাঁড়িয়ে ফোন করলো কাউকে। আমি আটকে গেছি বৃষ্টিতে, একটু দেরি হবে আসতে। ওই মুখ, ওই গলা, রায়ের খুব চেনা। এত বছর পরে এমন করে দেখা হবে, কে জানতো। অনু যেন ওকে দেখছে, তবে প্রথম কয়েক সেকেন্ড চিনতেই পারেনি। তারপর জিজ্ঞেস করল, আপনি ভালো আছেন? ভালো আছি অরিন্দম দা, তুমি কেমন আছো? ভালো। রাই আলগা হেসে ছাতাটা দুহাতে ধরে বাইরের দিকে পা বাড়ালো। এর মধ্যে কোথায় যাবেন? গাড়ি কোথায় আপনার? বৃষ্টির আওয়াজ বেরিয়ে উত্তর দিল রাই, গাড়ি করে আসিনি। দাঁড়িয়ে যান তাহলে, এত বৃষ্টিতে কোথায় যাবেন? একটু ধরলে না হয় আমি এগিয়ে দিতাম। দরকার নেই, আমি ঠিক চলে যাব। জলের পর্দার মাঝে মিলিয়ে যাচ্ছে ও ক্রমশ, এক পা করে। পাম্পসুর মধ্যে রাস্তার জল ঢুকে অদ্ভুত আওয়াজ হচ্ছে। ফোনটা ভালো করে ঢুকিয়ে রেখে ছাতা বন্ধ করে দিল ও। এক মুহূর্ত দাঁড়িয়ে আবার হাঁটতে শুরু করল। ওর কল্পনায় ওর হাত ধরে অরিন্দমও হাঁটছে, প্রতিদিনের মতন।